কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু ঘিরে ক্ষোভ। কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দ্রুত তদন্তের নির্দেশ সরকারের। দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনামে ছাড়াও থাকছে দেশ পুনর্গঠনই বিএনপির একমাত্র লক্ষ্য। ঐক্যবদ্ধ থাকার ডাক তারেক রহমানের। স্বৈরাচারের দোসরদের রুখে দেওয়ার আহ্বান। আমরা যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। ভাষা শহীদের রক্তই অভ্যুত্থানের শক্তি। ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ জাতি। বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের সামনে শিক্ষার্থীদের ব্যারিকেড। ঢাকা উত্তর সিটি এলাকা অবরোধের হুঁশিয়ারি। আখেরি মোনাজাতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি হচ্ছে আগামীকাল। তুরাগ তীরে আম বয়ানে সমবেত লাখো মুসল্লি। চতুর্থ পর্যায়ে ৩ জিম্মির বিনিময়ে মুক্তি পেল ১৮৩ ফিলিস্তিনি। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা। এবং আলোচনায় বিপিএল এর স্পট ফিক্সিং, বিজয় সহ বেশ কজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সন্দেহের তালিকায় আরো অনেকে। নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন। আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন অন্যান্য শিরোনাম। এবার বিস্তারিত। কুমিল্লায় যৌথ বাহিনীর পরিচয় তুলে নেয়ার পর ইউনিয়ন যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুর প্রতিবাদে মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার সকালে কর্মসূচি পালন করেন তারা। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাতে তৌহিদুরকে ধরে নিয়ে যায় সেনাবাহিনী। শুক্রবার সকালে হাসপাতাল থেকে খবর পেয়ে তাকে মৃত দেখতে পান তারা। এ বিষয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আইএসপিআর এর মাধ্যমে এক বিবৃতিতে জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। সিভিলদের দুইজন এই লোক আসলো মুখোশ বাঁধা সেনাবাহিনীর গাড়ির মাঝে নিয়ে এই ফাঁড়ির কাছে এদিকে আমার চোখ বাঁধা আসলে আমি কইতার অনুমান ঘুমতে গাঙ্গের কান্দার মাঝে নিয়ে নির্যাতন করছে, অনেক মারধর করছে। আমার বাসি যাবে ছাড়া নিষ্ঠুরভাবে মারতেছে বাবা। এরকম মানুষ মারে না, তাদের ভিতরে কোনো দয়া মায়া কিছু ছিল না। ভুল তথ্যের ভিত্তিতে আমরা ওনাকে তুলে নিয়ে গেছি, নিয়ে যাই মিস্টেক হয়ে গেছে। তো ভুল কি, এটা কি মানুষের জীবন কি কোনো ক্ষমা চাইয়া হইতে পারে? কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জনমনে শঙ্কা তৈরি করবে। মানুষ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না উল্লেখ করে নেতারা বলেন, বিএনপি দেশে ন্যায় বিচার ও আইনের শাসন চায়। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাঘের প্রায় শেষ লগ্নে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। উত্তরার 13 নম্বর সেক্টর খেলার মাঠে শীতবস্ত্র নিতে ভিড় করেন কয়েকশো মানুষ। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুল বলেন, জনগণ দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর একটা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই, আমরা ন্যায় বিচার দেখতে চাই। আমরা আর মানুষের সাধারণ মানুষের উপর কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ। এদিকে নয়াপল্টনে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের মতো ডক্টর ইউনূসের আমলে এমন হত্যাকাণ্ড কেন, সে প্রশ্ন তোলেন বিএনপি নেতা রিজভী। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী,
তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় দেশের মানুষ হতাশ হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। সংখ্যা কিন্তু দিন দিন আমাদের বাড়ছে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। কুমিল্লায় আটক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 31 জানুয়ারি রাত 3টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুর রহমানকে আটক করা হয়। এদিন 12:30টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ISPR জানায়, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এই ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে সরকারের এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলেও জানানো হয় বিবৃতিতে। বিএনপির একমাত্র লক্ষ্যই হলো দেশকে পুনর্গঠন করা, আর এজন্য বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, পাশাপাশি সঙ্গে রাখতে হবে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে। এসব মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে হবে। অভিযোগ করেন, স্বৈরাচারের প্রধান পালিয়ে গেলেও ষড়যন্ত্র করছে আওয়ামী দোসররা। বেশ কয়েকদিন ধরেই বিএনপির সম্মেলন নিয়ে উত্তাপ ছিল ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে। কয়েকবার স্থান বদল করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যস্থতায় ঐক্যবদ্ধভাবে সম্মেলন হয় সোহাগপুর আব্বাস উদ্দিন খান মডেল কলেজ প্রাঙ্গণে। বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচারের প্রধান দেশ থেকে পালিয়ে গেলেও সক্রিয় আছে আওয়ামী লীগের দোসররা। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। জানান, দেশ পুনর্গঠনই বিএনপির একমাত্র কাজ, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। মাথা পালালেও তাদের দোসররা এখনো নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্য হাসিল করতে দেয়া যাবে না, তাই দেশকে রক্ষা করতে হলে সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে। ক্রন্দলে নয়, আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধানের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রথম পর্ব শেষে তারেক রহমান জানান, সবার সাথে আলোচনার ভিত্তিতে কমিটি গঠন প্রক্রিয়া পরে জানানো হবে। নাইম আল চিকো, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। অমর একুশে বইমেলাকে ঐক্যের বন্ধন হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভাষা শহীদের বুকে রক্ত ছিল জুলাই অভ্যুত্থান নিশ্চিত করার বিস্ফোরক শক্তি। বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, জুলাই আন্দোলন জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করেছে।
বাংলা ও বাঙালির অদম্য গৌরব অমর একুশে বইমেলা ফিরে এলো বর্ণমালার চিরায়ত অহংকারে। অমর একুশের অবিনাশী গানের সুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অমর একুশে বইমেলা প্রধান অতিথির বক্তৃতায় ডক্টর ইউনূস বলেন, বাঙালি জাতির ঐক্যের বন্ধনকে দৃঢ় করে মহান 21শে ফেব্রুয়ারি। 21 আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন। এই বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক সকল দূরত্বের ঊর্ধ্বে। এই জন্য সকল প্রকার জাতীয় উৎসবে, সংকটে, দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই, যেখানে আমরা স্বস্তি পাই, আমরা শান্তি পাই, আমরা সমাধান পাই। প্রধান উপদেষ্টা মনে করেন, জুলাই গণ আন্দোলনে অনুপ্রেরণা আর শক্তি হয়ে উঠেছিল 21-এর চেতনা। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। উদ্বোধনী দিনে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ 7 কবি, সাহিত্যিক এবং সাহিত্য অনুরাগীকে বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাঙালি প্রাণীর অমর একুশে বইমেলার দুয়ার খুলল। মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সুকন্যা আমির, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুকন্যা, প্রধান উপদেষ্টা তো বইমেলা উদ্বোধন করলেন, তো প্রথম দিনে মেলায় পাঠক লেখকদের সমাগম কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ সারা। আপনি বলছিলেন যে পাঠক লেখক প্রকাশকের সমাগম কেমন। আজকে যেহেতু মেলার প্রথম দিন, সেই সুবাদে বিকেল 3টের সময় প্রধান উপদেষ্টার উদ্বোধন করার সাথে সাথে বইমেলার দুয়ার খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। এবং এখন দেখতে পাচ্ছেন আজকে যেহেতু ছুটির দিন, শনিবার, এবং এই ছুটির দিন উপলক্ষে দর্শনার্থীর সংখ্যাই বেশি, পাঠকের সংখ্যা বাড়বে আশা করছেন প্রকাশকরা, যে মেলার মাঝামাঝি অথবা শেষ সময়ের দিকে। এখন আসলে যারা পাঠক আছেন তারা বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন ঘুরে দেখেন, বই নির্বাচন করেন, এবং কিছু কিছু পাঠকের তো বিষয়ভিত্তিক নিজের পছন্দসইও বই রয়েছে, সেগুলো আসলে খোঁজ করছেন ক্যাটালগ দেখে। আর লেখকের আনাগোনা আমাদের চোখে তেমনটি পড়েনি। হাতে গোনা 2-1 লেখক এসেছেন, উল্টে পাল্টে দেখছেন তার প্রকাশিত প্রথম বই। আর প্রকাশক যারা আছেন তারা এখনো পর্যন্ত নতুন বই প্রকাশনায় ব্যস্ত আছেন, এবং যেটি মনে হচ্ছে যে আগামী 1-2 দিনের মধ্যে আসলে মেলাটি জমজমাট রূপে পরিণত হবে। কারণ আজকে যেহেতু মেলার প্রথম দিন, এখনো কিছু স্টল এবং প্যাভিলিয়নগুলোতে কার্যক্রম এখনো চলছে। বেশ কিছু মনে হলেও যারা ইভেন্ট ম্যানেজমেন্ট রয়েছেন এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেটি বলছেন যে খুব শীঘ্রই, অর্থাৎ হাতে গোনা 1-2 দিনের মধ্যে কিন্তু এই মেলার কার্যক্রম সবকিছু ঠিক হয়ে আসলে নান্দনিক রূপে ধরা দেবে। এবং যেটি উল্লেখ করার বিষয়, এবার গণ অভ্যুত্থানকে মাথায় রেখে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিবাদে যেহেতু মেলা শুরু হয়েছে 2025-এর আসর, সেই সুবাদে কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী প্রাঙ্গণ, এই 2 অঙ্গন জুড়ে মেলার সাজসজ্জায় বেশ নান্দনিক আমরা দেখেছি স্টল এবং প্যাভিলিয়নগুলোতে, এবং 3টি রং অর্থাৎ লাল। সুকন্যা, আপনাকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়েছেন শিক্ষার্থীরা। 4 দিন ধরে চলছে তাদের আমরণ অনশন। গতকাল বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে শনিবার বিকালে সড়ক ব্যারিকেড দেন শিক্ষার্থীরা। এর আগে মহাখালী ও গুলশান এলাকায় মিছিল করেন তারা। দাবি না মানলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ 7 দফা দাবি রয়েছে তাদের। ওটাকে যৌক্তিক হলে ওনারা পূরণ করে দিবে,
যৌক্তিক না হলে বাদ না, আমাদের এটা ওনারা বলতেছে এটা যৌক্তিক, এটা সঠিক দাবি, কিন্তু ওনারা পূরণ করছে না। কারণ কি? আমরা যখন আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতা সহ একদম বিস্তারিত একটি ডকুমেন্ট তৈরি করে সেটা আমরা যখন সাবমিট করেছি মন্ত্রণালয়ে, পরবর্তীতে যখন যোগাযোগ করেছি ওখান থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের সেই ডকুমেন্টটা হারিয়ে গিয়েছে। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তার দলের কর্মীরা দেশের কোথাও চাঁদাবাজি দখলে নেই। শনিবার সুনামগঞ্জ শহরের সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, যারা গুম খুনে জড়িত আগে তাদের বিচার করতে হবে, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতেই এই বিচার করতে হবে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনেই গড়ে উঠেছে, আমাদের কার্যকলাপ আপনারাই দেখছেন। যদি মনে করেন আমাদের মধ্যে ব্যাপক হারে সমাজ বিরোধী কাজ আছে, আমাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন এবং আমাদের থেকে আপনারা দূরে থাকবেন। এই সংগঠনের সাথে থাকার দরকার নাই যারা অপরাধের সাথে জড়িত ব্যাপকভাবে। কাল সকাল 9টায় আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে দলে দলে আসছেন মুসল্লিরা। মোনাজাত পর্যন্ত বয়ানে থাকবেন তারা। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত লাখো মুসল্লির ঢল সামাল দিতে ধাপে ধাপে হচ্ছে এবারের ইজতেমা। লাখো মুসল্লির অংশগ্রহণে তুরাগ তীরে 58তম বিশ্ব ইজতেমা। প্রথম ধাপে অংশ নিয়েছেন 41টি জেলার মুসল্লিরা। সুরে নেজাম বা জুবাইরপন্থীদের আয়োজনে বিকালে অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। দ্বিতীয় দিনে বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খুরশেদ আলম, তর্জমা করেন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান। নামাজের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এখানে সারা বাংলাদেশ থেকে আমরা বিশ্ব মুসলিম গণ সবাই এসে একত্রিত হয়েছি। মুসলমান আমরা ভাই ভাই, মানুষ মাত্রেই আমরা সব এক। আলেমে সুরার মাধ্যমে বাংলাদেশে যাতে দুইবার ইজতেমা হয়, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া কামনা করছি। গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার জানালেন, শান্তিপূর্ণ করতে এবার বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। আর তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা মুফতি কাফায়েতুল্লাহ জানান, ইজতেমায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামীকালকে আখেরি যে মোনাজাত হবে সেটি 9টা থেকে 9:30টার মধ্যে হবে ইনশাল্লাহ। আর আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বগুড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। বিগত বছরগুলোর তুলনায় এবার সবাই খুব সুশৃঙ্খলভাবে এবং সবাই বেশ উদ্দীপনার সাথে কাজ করছেন। রবিবার সকাল 9টায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপ। 3, 4 ও 5 তারিখ দ্বিতীয় ধাপ এবং 14 ও 15 তারিখ মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। দাওয়াতি কাজের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের শান্তির বার্তা কিভাবে পৌঁছে দেয়া যায় সেই পরামর্শ দেয়া হয় এই জমায়েত থেকে। সেই সাথে দোয়া করা হয় মুসলিম উম্মার শান্তি কামনায়। বিশ্ব ইজতেমা থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। ইজতেমার বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব সহকর্মী মাসুদ সুমনের কাছে। সুমন, মাগরিবের পর আনুষ্ঠানিকতায় কি চলছে, আর যেহেতু শীতকাল, ঠান্ডায় মুসল্লিদের কোনো সমস্যা হচ্ছে কিনা?
আপনাকে এই মুহূর্তে মাগরিবের পর কিন্তু বয়ান চলছে, আর যেমনটি জানতে চেয়েছেন শীতকালের পরে সমস্যা হচ্ছে কিনা, আমরা দেখেছি ঠিক সন্ধ্যার পর থেকে কিন্তু কিছুটা কুয়াশা পড়ছে। আমি আপনাদের দেখাচ্ছি ঠিক কুয়াশা এবং শীত কিছুটা পড়েছে। তবে আমরা যারা এখানে ইজতেমায় এসেছেন তাদের সাথে কথা বলেছি। ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আমাদের বলেছেন যে এই যে তাদের যে এই শীত অপেক্ষা করে তাদের যে ইবাদত বন্দেগী, এই যে মেহনত, সেটি যেন পরকালের এবং ইহকালের শান্তির একটি কারণ হয় সৃষ্টিকর্তার কাছে বা মহান আল্লাহ তাআলার কাছে, এমন দোয়াই করছেন। তারা বলছেন যে এর মাধ্যমে যেন আমরা সারা বিশ্বে, দেশের পাশাপাশি সারা বিশ্বে ইসলামকে পৌঁছে দিতে পারি, ইসলামের শান্তির যে বার্তা সেটি যেন পৌঁছে দিতে পারি। পাশাপাশি তারা বলছেন যে দাওয়াতের যে শিক্ষাটি এখান থেকে নিচ্ছেন তারা সেটি যেন ভালোভাবে শেষ করতে পারেন, এমনটি তারা বলছেন। আপনি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে এই ইজতেমা ময়দানে। আমরা বিকেলে যেমনটি জানিয়েছেন আরও একজন মুসল্লি এখানে মৃত্যুবরণ করেছেন। আর এই মুহূর্তে ঠিক মাগরিবের পর থেকে কিন্তু এখানে আলোচনা হচ্ছে, ধর্মীয় আলোচনা হচ্ছে। যিনি বয়ান করছেন মাওলানা আকবর শরীফ সাহেব, হিন্দুস্তান থেকে তিনি এসেছেন, এবং এর তর্জমা করছেন মাওলানা নুরুর রহমান সাহেব, এবং তিনি কিন্তু বাংলায় তর্জমা করে করছেন, সবাইকে বোঝাচ্ছেন। তো আমরা যেমনটি দেখেছি বিকেলের পর থেকে অন্যান্য দিনের মতো নবীজির জীবনী বা ইসলামের দাওয়াতের বিষয়ে এখানে বয়ান করা হচ্ছে। বিভিন্ন ইসলামিক ঠিক কিভাবে তারা সবার কাছে পৌঁছে দেবেন এমনটি বলা হচ্ছে। আর আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন ভেতরে, নাজমুল, আমরা তার কাছে যাব। নাজমুল, আপনি আমাদের জানাবেন যে ভেতরের এখনকার চিত্রটি কেমন, এবং আগামীকাল আখেরি মোনাজাত, সেই মোনাজাত উপলক্ষে আমরা যেমনটি জেনেছি ডিএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএমপির পক্ষ থেকে যে একটি কিছু রেস্ট্রিকশন দিয়েছে, সে বিষয়ে কি আপনি জানেন? এবং পাশাপাশি এখন মোনাজাত উপলক্ষে ঠিক ধর্মপ্রাণ মুসলমানরা এখন থেকে আসতে শুরু করেছেন কিনা এখানে? সুমন, আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি টঙ্গীর বিশ্ব ইজতেমায়। আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমানরা, লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা দল ভেদে কিন্তু, যেহেতু আগামীকাল আখিরি মোনাজাত, সেই মোনাজাতে অংশ নিতে কিন্তু তারা আসতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে ধর্ম প্রচারের জন্য কিন্তু এখন বক্তব্য রাখছেন, যেহেতু তার আগে ঠিক আসরের নামাজের পরে আপনারা জানেন যে 63 জোড়া একটি গণ বিয়ে হয় যৌতুকবিহীন, এবং সেই যৌতুকবিহীন বিয়ে হওয়ার পরেই সেখানে মোনাজাত করা হয়, এবং যৌতুক হিসেবে খেজুর উপহার দেওয়া হয় এই 63 জোড়া। এবং এখানে যারা ইজতেমায় এসেছিলেন তাদের মাঝেও কিন্তু খেজুর বিতরণ করা হয় মিষ্টি হিসেবে। এবং আপনারা জানেন যে এই যৌতুকবিহীন বিয়ে কিন্তু একটি ইতিহাস হয়ে রইল। এবারই সর্বোচ্চ বিয়ে তারা বলছেন যে এখানকার যারা এসেছেন এবং যারা বিবাহ করেছেন তাদের সাথে কথা বলেছি যে এই দিনটির অপেক্ষায় আসলে তারা ছিলেন, যে যেহেতু তাদেরকে এই একটা বছর অপেক্ষা করতে হয়েছে তাদেরকে, এরপরে তারা কিন্তু যেহেতু আল্লাহকে রাজি খুশি করতে তারা এখানে এসেছেন, এবং দিনের শিক্ষা এখান থেকে নিয়ে যাচ্ছে, এবং এখান থেকে শিক্ষার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়বে এবং দিনের দাওয়াত নিয়ে। এবং আমরা যেটা বলছিলাম যে এই যে ঠিক রাত 12টার পরে কিন্তু সড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এবং টঙ্গী কামারপাড়া এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং গাজীপুর ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়া পর্যন্ত এই সড়কের কিন্তু আপনারা জানেন যে এখন বন্ধ করে দিবে আর কিছুক্ষণ পরেই। এবং আপনারা জানেন যে এই যে এরপরে কিন্তু যে তারা কিন্তু এখন পায়ে হেঁটে কিন্তু আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু ইজতেমার মাঠে তাদেরকে আসতে দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে টঙ্গীর ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল এবং মাসুদ সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, সংবাদের আগে আপনাদের জানিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়েছেন শিক্ষার্থীরা, এবং 4 দিন ধরে চলছে তাদের এই আমরণ অনশন। সেখানকার আরও পরিস্থিতি আমরা জানবো এই মুহূর্তে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, দাবি দেওয়ার বিষয় এখন পর্যন্ত শিক্ষার্থীদের কেউ কোনো আশ্বাস দিয়েছেন কিনা? এবং যেমনটি আমরা জানি যে তারা আবারও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা অবরোধের হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন। তো এর শেষ কোথায় আসলে? শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয়ে জানাবেন বিস্তারিত।
সুনির্দিষ্ট কোনো আশ্বাস আসেনি। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে যেটি যৌক্তিক দাবি সেটি আসলে বিবেচনা করবে, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের বিষয়টিকে সবচাইতে গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে এই ধরনের মৌখিক আশ্বাসে তারা আশ্বস্ত হচ্ছেন না। শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিও আছে, সেই বিবৃতিতেও তারা আশ্বস্ত হচ্ছেন না। তাদের একটাই দাবি, তাদেরকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত তাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া হবে, তাদের এই অনশন এবং এই অবরোধ কর্মসূচি সেটি আসলে চলতে থাকবে। আপনি জানেন যে 29 তারিখ বিকেল থেকেই আসলে তারা অনশন কর্মসূচি শুরু করেছেন, এবং এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আজকে তারা এই কর্মসূচিটি দিয়েছিলেন বিকেল 4টা থেকে 4:30 থেকে তিতুমির কলেজের সামনে থেকে তারা ব্যারিকেড দিয়েছেন, এবং তারপরে তারা মিছিল নিয়ে আমতলী হয়ে রেল লাইনের পাশ দিয়ে আবার আমতলী থেকে কিছুক্ষণ অবস্থান নিয়ে তারা তিতুমির কলেজের সামনে ফিরে আসেন। এরপরে তারা ঘুরছেন একেজান, সেখানে তারা কিছুক্ষণ অবস্থান দেন, এবং তারপরে এখন তারা মিছিল নিয়ে তিতুমির কলেজের দিকে আবার ফিরে যাচ্ছেন। তাদের একটাই কথা, দাবি না মানা পর্যন্ত তারা এই যে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি সেটি আসলে চালিয়ে যাবেন। কিছু আমার কাছে এখান থেকে সর্বশেষ হবে। অন্তর, আপনাকে ধন্যবাদ। এবার অর্থবাণিজ্য সংবাদ। দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল অকটেনের দামও বাড়ানো হয়েছে 1 টাকা। ভোক্তারা বলছেন, মূল্য ওঠানামা করলে বাড়ে ভোগান্তি, যোগ হয় বাড়তি খরচ। এদিকে জ্বালানি বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা বলছেন, গণশুনানি না করেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যা সরাসরি প্রভাব ফেলবে অর্থনীতিতে। জেলা প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে অন্তর্বর্তী সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা, পেট্রোল প্রতি লিটার 121 টাকা থেকে বাড়িয়ে 122 টাকা এবং অকটেন 125 টাকা থেকে বাড়িয়ে 126 টাকা করা হয়েছে। 1 টাকা 2 টাকা বাড়তেছে, তো বাড়তেছে, এটা কন্টিনিউ বাড়তেছে। দাম আরো কমানো উচিত, আমাদের তো ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়ে যায়, তেলের উপরে সবকিছু নির্ভর করে। আমরা চাইবো যে একটু কমের মধ্যে হোক, যাতে আমরা গ্রাহক যারা আছে সুলভ মূল্যে কিনতে পারে, একটু স্বস্তি পায়। জ্বালানি তেলের দাম নির্ধারণে গণশুনানি হয়নি বলে অভিযোগ বিশেষজ্ঞদের। বলছেন, ভোক্তার মত প্রকাশের সুযোগ না রেখেই নির্বাহী আদেশে তেলের দাম বাড়িয়েছে সরকার। জ্বালানি বিভাগ নির্বাহী আদেশে তারা ইচ্ছামাফিক দাম বৃদ্ধি করেছে। তাদের এই দাম বৃদ্ধির ভিত্তির যৌক্তিকতা আদৌ আইনি প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত নয়। আমরা মনে করি এই বিষয়টি সরকার তার মেয়াদকালে সরকার সংশোধন করে সরকার তার অপরাধমূলক এমন কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবে। এই অর্থনীতিবিদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়বে, অর্থনীতিতে পড়বে বিরূপ প্রভাব। জ্বালানি তেল হচ্ছে সমস্ত উৎপাদনের মূল খরচের একটি বড় কম্পোনেন্ট। চাহিদা তাড়িত মুদ্রাস্ফীতির সাথে সাথে কস্ট জনিত খরচজনিত যে মুদ্রাস্ফীতি, যখন দুইটার প্রভাব একসঙ্গে যুক্ত হবে, তার নেট রেজাল্ট একটাই, সেটা হচ্ছে দ্রব্যের দাম সাধারণ মূল্য স্তর, যেটা পণ্য সামগ্রীর এভারেজ মূল্য স্তর বা মূল্যস্ফীতি, এটা আরো বেড়ে যাবে। গণশুনানি ব্যতীত জ্বালানি তেলের দাম বাড়ালে ভোক্তারা কখনই জ্বালানি সুবিচার পাবে না, তাই কার্যকর পদক্ষেপের পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য